প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞান ক্লাসে আমি মোহাম্মদ হাসানুল্লাহ তোমাদের জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত। তোমরা কেমন আছো? ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমাদের আজকে পাঠের বিষয় দ্বিতীয় অধ্যায় লেনদেন, ইংরেজিতে বলা হয় ট্রানজ্যাকশন। আজকের এই পাঠ থেকে আমরা যা শিখব, লেনদেনের ধারণা ব্যাখ্যা করতে পারবো, লেনদেনের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করতে পারবো, হিসাব সমীকরণে ব্যাখ্যা করতে পারবো এবং সমীকরণের উপর লেনদেনের প্রভাব বিশ্লেষণ করতে পারবো। তাহলে আসো আমরা জানি লেনদেন কি। লেনদেন শব্দের আবিধানিক অর্থ হচ্ছে গ্রহণ ও প্রদান, অর্থাৎ দেওয়া ও নেওয়া। ইংরেজিতে বলা হয় গিভ অ্যান্ড টেক। লেনদেন দু প্রকার, আভ্যন্তরীণ লেনদেন ও বাহ্যিক লেনদেন। যখন কোনো প্রতিষ্ঠানের অভ্যন্তরে লেনদেন সংঘটিত হয় তখন তাকে বলা হয় আভ্যন্তরীণ লেনদেন, যেমন সম্পদের অগোচর। অপরদিকে দুটি প্রতিষ্ঠানের মধ্যে যখন কোনো লেনদেন সংঘটিত হয় তখন তাকে বলে বাহ্যিক লেনদেন, যেমন সাম্প্রাটের নিকট থেকে ৫,০০০ টাকা পণ্য ক্রয়, এটি একটি বাহ্যিক লেনদেন। এখন আমরা জানবো লেনদেন কাকে বলে। অর্থের আদান প্রদান অথবা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা বা সেবার দ্বারা যখন কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে তখন উক্ত ঘটনা বা আদান প্রদানকে লেনদেন বলে। একটি উদাহরণ দিলে বিষয়টা আরো পরিষ্কার হবে। যেমন ৫,০০০ টাকার পণ্য ক্রয় করা হবে। এখানে ৫,০০০ টাকার পণ্য ক্রয়ের দ্বারা একদিকে প্রতিষ্ঠানের নগদাত্ম হ্রাস পেয়েছে, অপরদিকে পণ্য ক্রয় বাবদ ব্যয় বৃদ্ধি পেয়েছে। সুতরাং এটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন করেছে, অতএব এটি একটি লেনদেন। শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমরা জানি সকল লেনদেনই ঘটনা, কিন্তু সকল ঘটনা লেনদেন নয়। তাহলে আমরা লেনদেন নয় অথবা কোন ঘটনা হলো লেনদেন সেটা কিভাবে শনাক্ত করব? সেজন্য আমাদের লেনদেনের বৈশিষ্ট্যগুলো জানতে হবে। তোমরা হোয়াইট বোর্ডে লক্ষ্য করো লেনদেনের বৈশিষ্ট্য গুলো কি কি। এক, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। দুই, আর্থিক অবস্থার পরিবর্তন। তিন, দ্বৈত সত্তা বা দুটি পক্ষ। চার, স্বয়ং সম্পূর্ণ ও স্বাতন্ত্র্য। পাঁচ, দৃশ্যমানতা। ছয়, ঐতিহাসিক ঘটনা। সাত, সমীকরণের প্রভাব। অর্থের অঙ্কে পরিমাপ করব, অর্থাৎ প্রতিটি ঘটনা লেনদেন হতে হলে টাকার অর্থের অঙ্কে
পরিমাপযোগ্য হতে হবে। যেমন প্রতিষ্ঠানে একজন ম্যানেজারের মৃত্যু হল, এখানে আর্থিক অবস্থার পরিবর্তন হয় না, সুতরাং এটি লেনদেন নয়। আবার প্রতিষ্ঠানের 5,000 টাকার পণ্য আগুনের পড়ে বিনষ্ট হলো, এতে প্রতিষ্ঠানের 5,000 টাকা ক্ষতি হল, সুতরাং এটি একটি লেনদেন, আর্থিক অবস্থার পরিবর্তন করে। 2 আর্থিক অবস্থার পরিবর্তন। লেনদেন নিতে হলে অবশ্যই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন, সম্পদ দায় মালিকানা সত্ত্বের পরিবর্তন ঘটাতে হবে। যেমন 5,000 টাকার আসবাবপত্র ক্রয়, এই ঘটনা একদিকে আসবাবপত্র নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে, অপরদিকে নগদ টাকা হ্রাস পেয়েছে, সুতরাং এটি লেনদেন। পক্ষান্তরে ফরমাইশ পাওয়া গেল, 5,000 টাকা পণ্য ক্রয়ের জন্য ফরমাইশ পাওয়া গেল, এখানে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি, সুতরাং এটি লেনদেন নয়। দ্বৈত সত্তা বা দুই পক্ষ, প্রতিটি লেনদেনে দুটি পক্ষ থাকতে হবে। যেমন একটি পক্ষ সুবিধা গ্রহণ করবে, অপর পক্ষ সুবিধা প্রদান করবে। কর্মচারীকে বেতন দেওয়া হলো 5,000 টাকা, এখানে দুটি পক্ষ, একটি পক্ষ হলো বেতন, অপর পক্ষ হলো নগদান হিসাব। স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র, প্রতিটি লেনদেন অন্য লেনদেন থেকে পৃথক। যেমন 1 তারিখে 10,000 টাকার পণ্য ক্রয় করা হলো বাকিতে, এবং 7 দিন পর এর মূল্য পরিশোধ করা হলো। এখানে 1 তারিখের ঘটনাটি যেমন লেনদেন, 7 তারিখের ঘটনাটি আরেকটি পৃথক লেনদেন। এটি একটি আরেকটির উপর নির্ভরশীল নয়, অন্যটি থেকে আলাদা। দৃশ্যমানতা, লেনদেন দৃশ্যমান ও অদৃশ্যমান উভয় হতে পারে। যেমন আসবাবপত্র ক্রয় 5,000 টাকা মূল্যের, এটি দৃশ্যমান লেনদেন। অপরদিকে আসবাবপত্রের অবসাদ হলো 500 টাকা, এটি একটি অদৃশ্যমান লেনদেন। ঐতিহাসিক ঘটনা, কোন অতীতে ঘটে যাওয়া ঘটনা অথবা ভবিষ্যতে সম্ভাব্য ঘটনাও লেনদেন হিসেবে গণ্য করা হয়। সমীকরণের প্রভাব 7। লেনদেন হিসাব সমীকরণের 3টি উপাদান সম্পদ, দায়, মালিকানাকে প্রভাবিত করে, অর্থাৎ সম্পদ সমান দায় ও মালিকানা সত্ত্ব। এবার আমরা জানব হিসাব সমীকরণ কি। হিসাব সমীকরণ, তোমার বোর্ডের দিকে লক্ষ্য করো। অ্যাকাউন্টিং ইকুয়েশন, আমরা জানি কোন প্রতিষ্ঠানের কোন নির্দিষ্ট সময়ে মোট সম্পদের পরিমাণ দায় ও মালিকানার সাথে সমান হয়। যে সমীকরণের মাধ্যমে এই সমতা প্রমাণ করা হয় তাকে হিসাব সমীকরণ বলে। এবার আমরা দেখব সমীকরণটা কি। A equal to L plus E, যখন A সমান সমান অ্যাসেটস বা সম্পদ, L সমান সমান লায়াবিলিটিস বা দায়, E সমান সমান ইকুইটি বা মালিকানা সত্ত্ব। সমীকরণটিকে আরো অন্যভাবে লেখা যায়। অন্যভাবে A মাইনাস E সমান
সমান সমান L বা A মাইনাস L ইকুয়াল টু E। তাহলে তোমরা দেখলে আমাদের সমীকরণটা A সমান সমান L প্লাস E, এবং অন্যভাবে লিখলে আমরা A মাইনাস E ইকুয়াল টু L, এর থেকে L বাদ দিলে E পাওয়া যাবে, এর থেকে E বাদ দিলে L পাওয়া যাবে। এই সমীকরণটাকে আরো বর্ধিত করে লেখা যায়। সমীকরণের বর্ধিত রূপটি আমরা দেখি। সমীকরণের বর্ধিত রূপ A equal to L plus C plus R minus EX minus D। দেখো মূল সমীকরণে আমাদের A ছিল, L ছিল, E ছিল। এখানে E এর পরিবর্তে আমরা আনলাম C plus R minus EX minus D। সুতরাং E সমান হবে C plus R minus EX minus D। যখন C তে বোঝায় ক্যাপিটাল বা মূলধন, আর রেভিনিউ বা রাজস্ব বা আয়। EX সমান সমান এক্সপেন্সেস বা ব্যয়। D সমান সমান ড্রয়িংস উত্তোলন। তাহলে আমরা দেখতে পাচ্ছি ই অর্থাৎ ইকুইটি বা মালিকানা সত্ত্ব চারটি উপাদানকে প্রভাবিত করে। দুইটি উপাদান দ্বারা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, দুইটি উপাদান দ্বারা মালিকানা সত্ত্ব হ্রাস পায়। সি প্লাস আর মূলধন এবং আয় দ্বারা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, অপরদিকে ইএক্স এবং ডি দ্বারা মালিকানা সত্ত্ব হ্রাস পায়। এবার আমরা দেখব সমীকরণের প্রভাব, লেনদেনের উপরে সমীকরণের প্রভাব। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো, হাতটা নাও না। সমীকরণের উপর লেনদেনের প্রভাব নির্ণয় বা A equal to L plus E প্রমাণ। এখানে তারিখ, সম্পদ সমান সমান দায়,
যোগ মালিকানা সত্ত্ব বা ই মন্তব্য। সমীকরণের সবটাকে আমরা দুইটি ভাগে ভাগ করব, সম্পদ এবং দায় ও মালিকানা সত্ত্ব। আমরা এখানে একটি উদ্দীপক উল্লেখ করি। ব্যবসায়ে মূলধন আনা হলো 50,000 টাকা। ব্যাংকে হিসাব খোলা হলো 10,000 টাকা। ধারে পণ্য ক্রয় 20,000 টাকা। আসবাবপত্র ক্রয় 15,000 টাকা। নগদ বিক্রয় 15,000 টাকা। লক্ষ্য করো বলের দিকে, আমরা এখানে একটা উদ্দীপক আনলাম যে জানুয়ারি 1 তারিখে ব্যবসায় মূলধন আনা হলো 50,000 টাকা, 8 তারিখে ব্যাংকে হিসাব করা হলো 10,000 টাকা, ধারে পণ্য ক্রয় করা হলো 20,000 টাকা, 18 তারিখ আগের মতো ক্রয় করা হলো 15,000 টাকা, 25 তারিখ নগদ বিক্রয় 15,000 টাকা। উদ্দীপকের আলোকে আমরা এখন সমীকরণের সবটি পূরণ করব। এখানে আমরা সম্পদ থেকে তিনটি জিনিস পাচ্ছি। মূলধন আমলে একটি অবদান আছে, এখানে ব্যাংক হিসাব আছে একটি, এবং আসবাবপত্র আরেকটি সম্পদ। তাহলে সম্পদে আছে নগদ, ব্যাংক, আসবাবপত্র। এখানে ধারে পণ্য ক্রয় করায় পাওনাদার সৃষ্টি হলো, তাহলে দায় আছে পাওনাদার এবং মালিকানা সত্ত্বে মূলধন। তাহলে 2020 জানুয়ারি 1 তারিখ কারবারে মূলধন আনা হলো 50,000 টাকা। এখানে নগদ অর্থ 50,000 টাকা বৃদ্ধি পেয়েছে, ওদিকে মালিকানা সত্ত্ব 50,000 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে 50,000 টাকা নগদ বৃদ্ধি পেল, অন্যদিকে মালিকানা সত্ত্ব 50,000 টাকা বৃদ্ধি পেল। জানুয়ারি 8 তারিখ ব্যাংকে হিসাব খোলা হলো, তাহলে 10,000 টাকা দিয়ে 10,000 টাকা নগদ বৃদ্ধি পেল, হ্রাস পেল, 10,000 টাকা নগদ হ্রাস পেল, অপরদিকে ব্যাংক হিসাব 10,000 টাকা বৃদ্ধি পেল। তাহলে 10,000 টাকা এখানে বিয়োগ করতে হবে, ব্যাংকের পরে 10,000 টাকা বৃদ্ধি করতে হবে। জানুয়ারি 12 তারিখ ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য ক্রয় করলে নগদ অর্থ হ্রাস পায় না, এখানে পাওনাদার বৃদ্ধি পায় এবং পণ্য ক্রয়কে ব্যয় নিয়ে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। যেহেতু ব্যয় দ্বারা মালিকানা সত্ত্ব হ্রাস পায়, তাহলে পাওনাদার বৃদ্ধি পাবে 20,000 টাকা, অপরদিকে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে 20,000 টাকা। ক্রয় 18 তারিখ আসবাবপত্র ক্রয়, এখানে দুটি সম্পদ, আসবাবপত্রের সম্পদ
এবং নগদ টাকাও একটি সম্পদ। একটি সম্পদ হ্রাস পেল, অন্য সম্পদ বৃদ্ধি পেল। আগে কত নাম সম্পদ বৃদ্ধি পেল 15,000 টাকা, অন্যদিকে নগদ সম্পদ হ্রাস পেল 15,000 টাকা। প্রতিষ্ঠানী পণ্য ক্রয়, পণ্য বিক্রয় 15,000 টাকা। নগদ পণ্য বিক্রয় করা নগদ বৃদ্ধি পেল, অপরদিকে বিক্রয় বাবদ আয় হওয়ার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেল। তাহলে নগদ বৃদ্ধি পেল 15,000 টাকা, অপরদিকে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেল 15,000 টাকা। বিক্রয় এবার আমরা প্রতিটি ঘর যোগ করব। যে 50 পূর্ণ 0 হয়ে গেল, 50 থেকে 10 গেলে 40,000 টাকা। এখানে 10,000 টাকা, এখানে 15,000 টাকা, $20,000 টাকা, 50, 65, 65 থেকে 20 গেলে 45,000 টাকা। চল্লিশ আর 10-এ 50, এদিকে 50 আর 15 65,000, আর এদিকে 40 আর 45 আর 20-এ 65,000। তাহলে আমরা দেখলাম এখানে মোট উপাধি সমান হয়ে গেল, অর্থাৎ এ সমান সমান এল যোগ এ সমান সমান এল যোগ ই প্রমাণিত হল। ঠিক আছে বন্ধুরা, আমাদের আজকে এই পর্যন্তই পড়া শেষ হলো আমাদের এখানেই। তোমাদেরকে আমি একটি বাড়ি কাজ দিয়ে আজকে পড়া শেষ করতেছি। বাড়ি কাজটা ডায়েরিতে লিখে নাও। সৃজনশীল প্রশ্ন নম্বর 3, আমাদের পাঠ্য বইয়ের সৃজনশীল প্রশ্ন নম্বর 3 তোমাদের বাড়ি কাজ। ক্লাস শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। স্কুল যখন খুলবে তখন তোমরা বাড়ির কাজটা করে নিয়ে আসবে এবং দেখাবে। আর সারা বিশ্ব এখন তোমাদের একটা উপদেশ, করোনা ভাইরাসে সারা বিশ্ব আক্রান্ত, আমাদের দেশও তার ব্যতিক্রম নয়। কিন্তু এর মধ্যেও আমাদেরকে কাজ করতে হবে, বাঁচতে হবে। তোমরা অযথা রিক্সাতে ঘোরাফেরা করবে না, প্রয়োজন ছাড়া বাড়ি বাইর হবে না। বিশেষ প্রয়োজন বের হলে তোমরা সাবধানতা অবলম্বন করে মাস্ক পরিধান করবে, বাসায় গিয়ে হাত ধৌত করবে সাবান দিয়ে, এবং
তোমরা নিয়মিত ঘরে লেখাপড়া করবে, সিলেবাস অনুযায়ী তোমাদের পড়াগুলো তোমরা বন্ধের ভিতরে প্রস্তুত করে নেবে। আল্লাহ হাফেজ। আজকের মতো ক্লাসের কাজে শেষ।